জেনেভায় সিরিয়া শান্তি বৈঠকের নতুন তারিখ ২৯ জানুয়ারি। দেরা প্রদেশে রুশ বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মন্তব্য ইতালীয় প্রধানমন্ত্রীর। তেহরান ও রোমের মধ্যে $১৮০০ কোটি বাণিজ্য চুক্তি সই। উত্তর ও দক্ষিণ আমেরিকার প্রায় ২২টি দেশে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস। প্রতিষেধক আবিষ্কারে সময় লাগতে পারে ৩ থেকে ৫ বছর। এবং যুক্তরাষ্ট্রের স্মরণকালের ভয়াবহ তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬। তুষার ঝড় থেমে গেল, স্বাভাবিক হয়নি নিউ ইয়র্ক সহ পূর্বাঞ্চলের জনজীবন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় সিরিয়া শান্তি বৈঠকের নতুন তারিখ ২৯ জানুয়ারি। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টেফেন ডি মিস্তারা কথা জানিয়ে বলেছেন, বৈঠকে জঙ্গি গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট ও আইএসের কোনো প্রতিনিধিকে যোগ দিতে দেওয়া হবে না। এদিকে লাতাকিয়া প্রদেশের আরও কয়েকটি শহর দখলে নেয়ার কথা জানিয়েছে সিরীয় সেনাবাহিনী। দেরা প্রদেশের শেখ মাসকিনে রুশ বিমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পাহাড়ের উপর থেকে লাতাকিয়ার খানার শেখ শহরের বিদ্রোহী অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে সিরীয় বাহিনী। হামলায় শহরের কিছু অংশ দখল করতে পারলেও বেশিরভাগ অংশই এখনো বিদ্রোহীদের দখলে রয়েছে বলে জানায় সেনাবাহিনী। খুব শিগগিরই শহরটি পুরোপুরি দখলে নেওয়া সম্ভব হবে বলে আশা তাদের। এই ট্যাঙ্ক কমান্ডার বললেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে কখনোই তারা বেসামরিক নাগরিকদের উপর হামলা করেন না। ওরা কাপুরুষের মতো নিরীহ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে। আমরা জঙ্গিদের উপর অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছি, কিন্তু যখনই খবর পাই বেসামরিক নাগরিক রয়েছে সামনে, তখনই হামলা বন্ধ করে দেই। লাতাকিয়া সাফল্যের মধ্যে পশ্চিমাঞ্চলীয় দেরা প্রদেশে বিদ্রোহীদের দখলে থাকা শেখ মাসকিন শহরে কয়েক দফা হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থার দাবি, এসব হামলায় শহরটির বহু মানুষ হতাহত হয়েছে। সিরিয়ার একটি বড় অংশে যখন এ ধরনের সংঘাত আর সংঘর্ষ চলছে, তখন শান্তি আলোচনার নতুন তারিখ ঘোষণা করলেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি স্টিফেন ডি মিস্তারা। সোমবার জেনেভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন পক্ষের মতপার্থক্যের কারণে তা আর হয়নি। এবার মিস্তারা জানালেন, আগামী শুক্রবারই জেনেভায় হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিরিয়া শান্তি আলোচনা। তিনি আরো জানান, মঙ্গলবারই সবগুলো পক্ষের কাছে আমন্ত্রণ পত্র চলে গেছে। আমরা চাই যখনই আলোচনা শুরু হোক না কেন, তা যেন একটি ফলাফল বয়ে নিয়ে আসে। এ বৈঠকে সিরিয়ার বিরোধী পক্ষ, সরকার, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে আইএস এবং সিরীয় আল কায়দা, আল নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর সেখানে থাকার কোনো অধিকার নেই। এদিকে ইরাকের কিরকুক প্রদেশের হাউইজা শহরের অদূরে আইএসের তেলবাহী ট্যাঙ্কারে দেশটির বিমান বাহিনীর হামলায় অন্তত ৯ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এ সময় জঙ্গিদের বেশ কয়েকটি যানবাহনও ধ্বংস করে দেওয়া হয়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এদিকে সিরিয়ার হোমস শহরে আলাদা বোমা বিস্ফোরণে বেসামরিক নাগরিক সহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আরেকটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার জামিয়া প্রদেশে অভিযান চালানোর সময় গণকবরটির সন্ধান পাওয়া যায়। কবরগুলো ২৮ ডিসেম্বর ইরাকের সামরিক বাহিনী রামাদি দখলের ঠিক আগে আইএসের হাতে নিহতদের বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহগুলোতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর প্রায় এক সপ্তাহ আগে ইরাকের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনজার শহরে আরেকটি গণকবরের সন্ধান পেয়েছিল দেশটির কুর্দি যোদ্ধারা। গত বছরের নভেম্বরে সিনজারে ৩টি গণকবরের সন্ধান পেয়েছিল ইরাকের সরকারি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইতালীয় প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। ওই অঞ্চলে ছড়িয়ে পড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইরানের সঙ্গে একযোগে কাজ করার ঘোষণাও দেন তিনি। সোমবার ইতালীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইউরোপের জন্য হুমকি। রুহানির রোম সফরের প্রথম দিনে ইতালি ও ইরানের মধ্যে $১৮০০ কোটি বাণিজ্য চুক্তি সই হয়েছে।
তেহরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে সোমবার রোমে পৌঁছান ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তাকে লাল গালিচে সংবর্ধনা জানান ইতালীয় প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেলা। পরে তাদের উপস্থিতিতে দুদেশের স্বাস্থ্য, পরিবহন, কৃষি ও জ্বালানি সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে $18.5 কোটি বাণিজ্য চুক্তি সই হয়। একই দিন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেঞ্জির সঙ্গে বৈঠক শেষে দ্বিপাক্ষিক সংবাদ সম্মেলনে যোগ দেন হাসান রুহানি। এ সময় রেঞ্জি বিভিন্ন ক্ষেত্রে ইরান ও ইতালির একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। ইরানের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তি সইয়ের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে নতুন যাত্রা শুরু হলো। এমন অনেক ক্ষেত্র রয়েছে যেসব জায়গায় ইরান ও ইতালিকে যৌথ উদ্যোগে এগোতে হবে। আশা করি মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদ সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায়ও ইরানি প্রেসিডেন্টের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জঙ্গিবাদের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন রুহানি। সন্ত্রাস দমনে ইরান সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা যদি ভূমিকা না রাখতাম তবে আজ মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরো খারাপ থাকতো। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করতে আমরা আগ্রহী। দুদিনের ইতালি সফর শেষে বুধবার প্যারিসের উদ্দেশ্যে রোম ছাড়বেন হাসান রুহানি। সেখানে ইউরোপের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 114টি বিমান কেনার বিষয়ে ইরানের চুক্তি হতে পারে। তেহরানের উপর থেকে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট শুরুর বিষয় বিবেচনা করছে ইরান। আর এজন্য ছোট বড় অন্তত 500 বিমান কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানায় ইরানের পরিবহন দপ্তর। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকায় প্রায় 22টি দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এই ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে এবং মানবিক বিপর্যয় ঠেকাতে গবেষণা সক্ষমতা অর্থাৎ এক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। এদিকে যুক্তরাষ্ট্রে 3 জন ও অস্ট্রেলিয়ায় 1 জনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রাজিলের সালভাদরের বাসিন্দা মিলা মেন্ডেনকো এবং রদ্রিগো গোমেজের জীবন জিকা ভাইরাসের কাছে এখন বন্দী। খুব আশা করে এক সুন্দর জীবনের প্রত্যাশায় তারা দ্বিতীয় সন্তানকে তাদের জীবনে এনেছিলেন, কিন্তু জিকা ভাইরাস নষ্ট করে দিয়েছে তাদের এই সুন্দর জীবনের স্বপ্ন। জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের ছেলে শিশুটি ছোট্ট মাথা নিয়ে জন্মগ্রহণ করেছে। সেই সাথে ভাইরাস এই ছোট্ট ফুটফুটে শিশুটির পা এবং পেশিকেও আক্রান্ত করেছে। এখন ব্রাজিলের অনেক দম্পতির অবস্থা মিলা এবং রদ্রিগোর মতো। 2015 সাল থেকে আজ পর্যন্ত ব্রাজিলের প্রায় 3500 শিশুকে জিকা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে 49 শিশু। বিশেষজ্ঞরা দাবি করছেন ব্রাজিলে জিকা ভাইরাসে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংগঠন দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের এক বিবৃতিতে জানানো হয় প্রায় 80% আক্রান্তের ঘটনায় কোনো লক্ষণও পাওয়া যাচ্ছে না। আমি 43 বছর ধরে সংক্রমণ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। এমন ঘটনা কখনো আগে দেখিনি। এই ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। শিশুদের মায়েরা আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা আমাদের চেষ্টা করছি। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অধিবাসীর দেহে জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। সেই সাথে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের এক অধিবাসীর দেহেও জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন তাদের অধিবাসীদের, বিশেষ করে গর্ভবতী নারীদের জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ করতে নিরুৎসাহিত করছেন। 1947 সালে আফ্রিকা মহাদেশের উগান্ডায় বানরের দেহে প্রথম জিকা ভাইরাস শনাক্ত করা হয়। এডিস মশার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় এই রোগে আক্রান্ত শিশুদের বলা হয় মাইক্রোসেফালি। এখন পর্যন্ত এই রোগের টিকা বা চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হয়নি। শাশ্বত সত্য, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। অসহিষ্ণু শক্তির বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে, ভারতের প্রজাতন্ত্র দিবসে আহ্বান প্রণব মুখার্জির। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো দিল্লি। যুক্তরাষ্ট্রের স্মরণকালের ভয়াবহ তুষারঝড়ে গেল কয়েকদিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 36-এ। তুষারঝড় থেমে যাওয়ার পরও স্বাভাবিক হয়নি নিউ ইয়র্ক সিটি সহ পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। ওয়াশিংটন সহ বেশ কয়েকটি শহরের সরকারি অফিস মঙ্গলবার থেকে চালু হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। বরফগলা পানিতে বেশ কিছু নিম্নাঞ্চল ডুবে গেলেও এটি বিপদসীমা অতিক্রম করবে না বলে জানিয়েছেন নিউ জার্সির গভর্নর। এখনো রাস্তাঘাট থেকে বরফের আস্তরণ সরানোর কাজ শেষ হয়নি নিউ ইয়র্কে। ফলে কাছাকাছি যাত্রায় ধীরগতিতে কিছু পাবলিক সার্ভিস চললেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সড়ক, রেল ও বিমান চলাচল। বরফ সরাতে ঘাম ছুটে যাচ্ছে নিউ ইয়র্কের কুইন্স শহর কর্তৃপক্ষের। নাখোশ বাসিন্দাদের রয়েছে নানা অভিযোগ। গত 2 দিনে বরফ সরানোর কোনো যন্ত্র আমরা দেখতে পাইনি। নগর কর্তৃপক্ষ বরফ সরানোর জন্য যথেষ্ট কাজ করছে না। অবস্থা খুবই খারাপ। ব্রুকলিনের বাসিন্দারা বরফ সরানোর যন্ত্র পেয়েছে, আমরা পাইনি, কেন জানি না। বরফের স্তূপ কবে সরানো হবে কে জানে।
তবে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও জানান, প্রায় 2 ফুট বরফের স্তূপ সরানোর কাজ তারা যথেষ্ট আন্তরিকভাবেই করছেন। বরফের স্তূপ খুবই গভীর, রাস্তায় যে বরফ রয়েছে আমরা খুব শিগগিরই তা সরিয়ে ফেলতে পারবো বলে আশা করি। ওয়াশিংটনের অবস্থাও একই রকম। বরফ সরানোর কাজ ধীর গতিতে চলায় হতাশ বাসিন্দারা। বরফের স্তূপের ওজনে শহরের একটি গির্জার ছাদ ভেঙে গেছে। ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ জানিয়েছে আরও কিছুদিন সময় লাগবে সবকিছু স্বাভাবিক হতে। সরকারি অফিস মঙ্গলবার খোলার কথা থাকলেও স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রাকে করে বরফ সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ওয়াশিংটনে সীমিত আকারে পাবলিক বাস চালু হয়েছে। আমি জনগণের হতাশা বুঝতে পারছি, তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে জানি, কিন্তু আমাদের তো সময় লাগবে। একই যন্ত্রপাতি একই সময়ে সবগুলো রাস্তায় তো কাজ করতে পারবে না, জনগণকে সেটাও বুঝতে হবে। আমরা তো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে মঙ্গলবার বাল্টিমোরের সরকারি অফিস খোলা হচ্ছে। মেয়র জানিয়েছেন বাল্টিমোরে বরফ সরানোর কাজ শেষ হতে আরো কিছুদিন সময় লাগবে। বরফ সরানোর পাশাপাশি আগুন জ্বালিয়ে বরফ গলানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর চালু হলেও রানওয়ে থেকে বরফ সরানো হচ্ছে এবং বহু ফ্লাইটের সময় পরিবর্তিত হয়েছে। এদিকে বরফ গলা পানিতে বেশ কিছু নিম্নাঞ্চল ডুবে গেলেও এটি বিপদসীমা অতিক্রম করবে না বলে জানিয়েছেন নিউ জার্সির গভর্নর। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। 36টি রাফায়েল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে বহু প্রতীক্ষিত চুক্তি করেছে ভারত। তবে কত মূল্যে তা কেনা হচ্ছে এ ব্যাপারে এখনো সমঝোতায় পৌঁছতে পারেনি দেশ দুটি। গতকাল নয়াদিল্লিতে দেয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ আইএসকে ফ্রান্সের জন্য প্রধান হুমকি উল্লেখ করে যে কোনো মূল্যে একে নির্মূলের ঘোষণা দিয়েছেন। এদিন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সচিবালয় উদ্বোধন করেন তিনি। 3 দিনের ভারত সফরের দ্বিতীয় দিন সোমবার ব্যস্ত সময় পার করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। প্যারিস সম্মেলনে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথভাবে হরিয়ানায় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর উদ্বোধন করেন তিনি। তবে এদিন সবচেয়ে আলোচিত ঘটনা 36টি রাফায়েল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে ভারতের বহু প্রতীক্ষিত চুক্তি। এনডিটিভি জানায় নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী। ভারত শিগগিরই 36টি রাফায়েল যুদ্ধ বিমান পেতে যাচ্ছে। এ ব্যাপারে নরেন্দ্র মোদীর আগ্রহের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিধ্বংসী বিমানগুলো দিয়েই আমরা সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। জঙ্গিবাদের হুমকি মোকাবিলায় ভারতের সামরিক বাহিনীকে আরো আধুনিক করতেই বিমানগুলো কেনা হচ্ছে বলে জানান নরেন্দ্র মোদী। প্যারিস ও পাঠানকোটে হামলা একই সূত্রে গাথা। বিশ্বব্যাপী দিন দিন জঙ্গিবাদের হুমকি বাড়ছে। এর মোকাবেলায় আমাদের যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। সন্ত্রাসবাদ মানবতা ও মূল্যবোধের অন্যতম হুমকি। এর বিস্তার ঠেকাতে ব্যবস্থা নিচ্ছি আমরা। ভারতীয় কর্তৃপক্ষের একটি সূত্রের বরাতে ইকোনমিক টাইমস জানায় অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর দাম 60,000 কোটি রুপি হতে পারে। গেল বছর ফ্রান্স সফরে মোদী রাফায়েল যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও কবে নাগাদ এ চুক্তি হবে এ নিয়ে অনিশ্চয়তা ছিল। চুক্তি হওয়ার পর একে ভারতের কূটনৈতিক সাফল্য বলে উল্লেখ করছে ভারতীয় গণমাধ্যম। এদিন নয়াদিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাৎ করেন ফরাসি প্রেসিডেন্ট। এই সময় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে কথা বলার পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অসহিষ্ণু শক্তির বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এবার প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। দিবসটিকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দিল্লিকে। এদিকে প্রজাতন্ত্র দিবসে ভারতের জম্মু কাশ্মীর রাজ্য দিনব্যাপী বন্ধের ঘোষণা দিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামীরা। বর্ণিল আর বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজনে মুখর গোটা দিল্লি। আর বৈচিত্র্যময় সংস্কৃতি ও মানুষের নানা উপস্থাপনায় সেজে উঠেছে দিল্লির লালকেল্লা এলাকা। সাজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা এবং বিমান মহড়া নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেয় দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য। কুচকাওয়াজে 3 বাহিনীর সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দিবসটিকে সামনে রেখে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, তাই আলোচনার স্বার্থেই আগে সন্ত্রাসের নির্মূল হওয়া প্রয়োজন। সহিংস, অসহিষ্ণু ও অপ্রয়োজনীয় শক্তির বিরুদ্ধে আমাদের নিজেদেরই লড়াই করতে হবে, কারণ অসহিষ্ণুতা আমাদের মূল্যবোধের আওতাভুক্ত নয়। দেশে নারী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এতেই প্রজাতন্ত্রের সাফল্য।
of violence. ৬৭তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী মোদী দিল্লির ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি স্মৃতি স্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এবারের কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রীতিমতো দুর্গে পরিণত করা হয় রাজধানী দিল্লিকে। নামানো হয় 25,000 পুলিশ সদস্য। দেশ জুড়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় সন্দেহভাজন 20 আইএস জঙ্গিকে। দিল্লির 31টি জনবহুল এলাকা ও 13টি মেট্রো স্টেশনে বসানো হয়েছে বিশেষ পাবলিক অ্যাড্রেস সিস্টেম। এদিকে প্রজাতন্ত্র দিবসে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে দিনব্যাপী বন্ধের ডাক দিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামীরা। এর ফলে মঙ্গলবার সারাদিন রাজ্যের সকল দোকানপাট, গণপরিবহন সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্য থেকে আইএসের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার প্রদেশের জামশেদপুর থেকে গ্রেফতার হওয়া ওই দুই সন্দেহভাজনের নাম আহমেদ মাসুদ আকরাম শেখ ও নাসেম আক্তার রাজু। আটকের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। এদের সঙ্গে গেল সপ্তাহে দিল্লিতে গ্রেফতার অপর আইএস সদস্য আব্দুল সামির যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে গত কয়েকদিনে আইএসের সঙ্গে জড়িত সন্দেহে ভারতের বিভিন্ন শহরে আটক 12 জনের আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির আদালত। জঙ্গি হামলার পর পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে দেওয়া হলেও বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও নিরাপত্তার অভাবের কথা বলে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার কথা জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র। সে সময় আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দাবি করেছেন তারা। গেল বুধবার 4 বন্দুকধারীর হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ নিহত হয় 21 জন। এবছর নভেম্বরে 3 বছরের মেয়াদ শেষ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরীফ। এর মধ্য দিয়ে দায়িত্ব নেওয়ার 3 বছর পূর্ণ হওয়ার পর রাহিল শরীফের ক্ষমতার মেয়াদ বাড়ানোর সম্ভাবনার অবসান হলো। পাকিস্তানি সামরিক বাহিনীকে মহৎ প্রতিষ্ঠান উল্লেখ করে রাহিল বলেন, তিনি ক্ষমতার মেয়াদ বাড়ানোয় বিশ্বাসী নন। তবে এরই মধ্যে তার বক্তব্য নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাকিস্তানের অনেক নাগরিক এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও দেশের ইতিহাসে রাহিল শরীফকে সেনা প্রধান বলে মনে করেন অনেকে। জঙ্গি বিরোধী শক্তিশালী অবস্থান ও দেশে স্থিতিশীলতা বজায় রাখতে রাহিল শরীফের মেয়াদ আরও বাড়ানোর পক্ষে মতামত দিয়েছেন কেউ কেউ। 5 বছর আগে তিউনিসিয়ায় অর্থনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির প্রতিবাদে বোয়াজিজি নামে যে তরুণ আত্মহত্যার মাধ্যমে জন্ম দিয়েছিলেন আরব বসন্তের, সেই বসন্তের ছোঁয়া কি আদৌ স্পর্শ করেছে দেশটিকে? এমন প্রশ্নের বেড়াজালে বন্দী দেশটির 15% বেকার যুব সমাজ। গণবিক্ষোভের মুখে ক্ষমতার পালাবদল হলেও দেশটির যুব সমাজের ভাগ্যের উন্নয়ন তো হয়নি, উল্টো অবনতি হয়েছে বলে বিভিন্ন জরিপের ফলাফলে বেরিয়ে এসেছে। এই অবস্থায় গত কয়েকদিন ধরে তিউনিসীয়রা বিক্ষোভ করলে তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী হাবিব এসিদ। তিউনিসিয়ার ক্যাসারিন শহরের পৌর কার্যালয়ের সামনে সোমবার চাকরির দাবিতে বিক্ষোভ করে সদ্য স্নাতক পাস শিক্ষার্থীরা। 5 বছর আগে দেশটিতে গণবিক্ষোভের মুখে ক্ষমতার পালাবদল, রাজনৈতিক পট পরিবর্তন, সেই সঙ্গে সরকারি নীতিমালায় আমূল পরিবর্তন এলেও সাধারণ তিউনিসীয়দের কোনো ভাগ্যোন্নয়ন হয়নি বলে দাবি দেশটির বেকার জনগোষ্ঠীর। আগের চাইতে দেশটির জনগণ স্বাধীন হয়েছে ঠিকই, তবে অর্থনৈতিক সংকট রয়ে গেছে আগের মতোই, বরং পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। আমরা পরিবর্তনের আশায় বিপ্লব করেছিলাম, কিন্তু যা হয়েছে সব কাগজে কলমে। আমাদের অবস্থা আগের মতোই আছে। আমরা আর মিথ্যা প্রতিশ্রুতি শুনতে চাই না, কার্যকর সমাধান চাই। ক্ষমতাচ্যুত এক নায়ক বেন আলীর শাসনামলে তিউনিসিয়ায় বেকারত্বের হার ছিল 13%, যা এখন বেড়ে 15.3% গিয়ে ঠেকেছে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার 12% থেকে বেড়ে দাঁড়িয়েছে 20%। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 15 থেকে 24 বছর বয়সীদের 40%ই বেকার। এ অবস্থায় চাকরির দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে সাধারণ তিউনিসীয়রা। যোগ্য মানুষের চাকরি পাওয়ার অধিকার আছে। স্বজনপ্রীতির কারণে অসংখ্য মেধাবী স্নাতক পাস ছেলেমেয়ে বেকার পড়ে আছে। তারা অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে, মাদকসেবী হচ্ছে। এমনটা চলতে দেওয়া যায় না।
আমাদের চাকরির ক্ষেত্র তৈরি হলে গোটা দেশ অর্থনীতিতে এগিয়ে যাবে। এই কাজ করতে হবে সরকারকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব। যাদের চাকরি রয়েছে তারা আবার বঞ্চিত বিভিন্ন সরকারি সুবিধা থেকে। এরই প্রতিবাদে কার্থেজ শহরে পেনশন, স্বাস্থ্য বীমার দাবিতে প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই অবস্থায় তিউনিসিয়াকে ৫ বছর মেয়াদে ১০১ কোটি ইউরো অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। তবে বৈদেশিক বিনিয়োগ না বাড়লে এ পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় বলে জানায় চাকরি প্রত্যাশীরা। এক্ষেত্রে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী হাসিব এসিফ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের গুলিতে আরও ২ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। সোমবার পশ্চিম তীরের হেব্রনে বেইত হরন ইহুদি বসতির কাছাকাছি ২ নারীর উপর ছুরি হাতে হামলা চালায় ওই ২ ফিলিস্তিনি। ২ ইহুদি নারীকে বাঁচাতেই পুলিশ হামলাকারী ২ ফিলিস্তিনের ওপর গুলি চালায়। পুলিশ জানায় হামলাকারীদের ছুরির আঘাতে গুরুতর জখম হয় একজন নারী। যে এলাকায় হামলার ঘটনা ঘটে সেখান থেকে ২টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে পশ্চিম তীরে আরও ১৫০ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে তেল আবিব। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা পিস নাওয়ের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। শরণার্থী ঠেকাতে ব্যর্থ হলে গ্রিসকে ভিসা মুক্ত ভ্রমণ অঞ্চল থেকে বহিষ্কারের হুমকি ইউর। তুরস্ককে প্রতিশ্রুত ৩০০ কোটি ইউরো দেওয়ার ঘোষণা মেঘরিনির। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্নীতিবাজ ও ৪০০ কোটি ডলারের মালিক বলেছেন ভারপ্রাপ্ত মার্কিন ট্রেজারি সেক্রেটারি অ্যাডাম জুবিন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তিনি বলেন, পুতিন দুর্নীতিবাজ, যেটা যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই জানে এবং নিজের সম্পদ তিনি গোপন স্থানে লুকিয়ে রেখেছেন। জুবিন আরও দাবি করেন, পুতিন যাদের ভালোবাসেন তাদের সম্পদের পরিমাণ দিন দিনই বাড়তে থাকে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বছরে $1,10,000 বেতন হিসাবে নেন, কিন্তু জুবিনের মতে এই বেতন নেওয়ার মাধ্যমে তিনি জনগণকে ধোঁকা দিচ্ছেন। Even his designer tracksuit anything anyone in the West would have, even the very richest. It's that kind of দুর্নীতির দায়ে অভিযুক্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে অর্থ কেলেঙ্কারির মামলা থেকে অব্যাহতি দিয়েছে দেশটির প্রসিকিউটর। মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আপন্দি আলী জানান, $70 কোটি যে কেলেঙ্কারিতে নাজিব রাজাককে অভিযুক্ত করা হয়েছিল, প্রকৃতপক্ষে তা সৌদি আরবের রাজ পরিবার নাজিব রাজাকের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠিয়েছিল। তিনি আরও জানান, 2013 সালের আগস্টে সৌদি রাজ পরিবারকে $62 কোটি ফেরত দেন নাজিব। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংকটের মধ্যে এ অভিযোগের জন্য পদত্যাগ করতেও তাকে বলা হয়। শরণার্থীদের প্রবেশ রুখতে ব্যর্থ হলে গ্রিসকে ইউরোপের ভিসামুক্ত ভ্রমণ অঞ্চল থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ইইউ নেতারা। এছাড়া আগামী 2 বছরের জন্য সেনজেনভুক্ত অঞ্চলে ভিসামুক্ত চলাচলে কড়াকড়ি আরোপে ইইউর নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছে জোটভুক্ত কয়েকটি দেশ। ইউরোপমুখী শরণার্থীদের স্রোত ঠেকাতে তুরস্ককে ইইউর প্রতিশ্রুত ৩০০ কোটি ইউরো দেওয়া হবে বলে জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। তবে ইতালি এ অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এজিয়ান সাগর পাড়ি দিয়ে আফগান ও সিরীয় শরণার্থীদের 42 জনের এই দলটি সোমবার গ্রিসের লেসবোস দ্বীপে পৌঁছায়। ঠান্ডায় কষ্ট পাওয়া এসব শরণার্থীর সাহায্যে এগিয়ে আসেন গ্রিসের উপকূলরক্ষীরা। এদিকে সুইডেনের একটি শিবিরে এক শরণার্থী কিশোরের ছুরিকাঘাতে এক নারী ত্রাণকর্মীর মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যম। পুলিশ 15 বছর বয়সী ছেলেটিকে আটক করলেও তার পরিচয় প্রকাশ করেনি। এমন নানা সংকটের মধ্যেই শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ব্যর্থতার অভিযোগে গ্রিসকে ইউরোপের ভিসামুক্ত ভ্রমণ অঞ্চল থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ইইউ নেতারা। এটা খুবই স্পষ্ট যে ইউরোপীয় ইউনিয়নের বাইরে সীমান্তে কড়াকড়ি আরোপ করতে না পারলে শরণার্থীর ঢল কোনোভাবেই থামবে না। গ্রিস ও তুরস্ককে জোরালো ভূমিকা পালন করতে হবে। গ্রিস এতে ব্যর্থ হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার আমস্টারডামে শরণার্থী বিষয়ক এক বৈঠকের পর একই মনোভাব পোষণ করেছে ইইউভুক্ত কয়েকটি দেশ। অস্ট্রিয়া, নেদারল্যান্ড, বেলজিয়াম সহ কয়েকটি দেশের নেতারা আগামী 2 বছরের জন্য সেনজেনভুক্ত অঞ্চলে ভিসামুক্ত চলাচলে কড়াকড়ি আরোপ করতে ইইউর নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান।
এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের রাজনৈতিক মিত্র রক্ষণশীল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের নেতা হোর্স্ট শেফার জানিয়েছেন, জার্মানিতে শরণার্থীর ঢল ঠেকাতে সব ধরনের রাজনৈতিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তারা। এছাড়া যেসব শরণার্থী জার্মানির আইন কানুন লঙ্ঘন করেছেন তাদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ইউরোপমুখী শরণার্থীর স্রোত ঠেকাতে সিরীয় শরণার্থীদের তুরস্কে আশ্রয়ের বিনিময়ে ইউর প্রতিশ্রুত অর্থ দ্রুতই ছাড় করা হবে বলে জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। তুরস্ক সফরে গিয়ে সোমবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সঙ্গে বৈঠক করেন তিনি। শরণার্থী সংকট মোকাবেলায় গেল বছরে নেওয়া পরিকল্পনার অনেক কিছুই আমরা বাস্তবায়ন করেছি। এর সুফল হিসেবে ইউরোপমুখী শরণার্থীর সংখ্যা অনেকটাই কমে এসেছে। তুরস্ককে ইইউ এর প্রতিশ্রুত 300 কোটি ইউরো দিতে আমরা বদ্ধপরিকর। যত দ্রুত সম্ভব এই অর্থ ছাড়ের চেষ্টা করছি আমরা। গেল নভেম্বরে দেশটিকে 300 কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দেয় ইউরোপীয় ইউনিয়ন। তবে ইতালি সহ জোটভুক্ত কয়েকটি দেশের অর্থদানে অস্বীকৃতির কারণে তা অনিশ্চয়তার মধ্যে পড়ে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটির 22 লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আগ্রহী দেশ তুরস্ক। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চলীয় মিশিওনেস ফরমোজা প্রদেশের বেশ কয়েকটি শহর ও রাজধানী বুয়েনোস আয়ার্সে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। এই অবস্থায় মশা নিধন সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। রোগবাহী এডিস মশার বিস্তার ঠেকাতে বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, রোগের লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হয় এবং রোগীকে পর্যাপ্ত বিশ্রাম ও পানি খাওয়ানো সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে। এবছর দেশটিতে 1000-এরও বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। প্যারাগুয়ে, বলিভিয়া, চিলি, ডমিনিকান প্রজাতন্ত্র, ব্রাজিল সহ বিভিন্ন উষ্ণ দেশ থেকে অসংখ্য মানুষ আর্জেন্টিনায় গরমের ছুটি কাটাতে আসায় এই রোগ বিস্তার লাভ করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এসব দেশে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগ যেমন চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, জিকা ছড়িয়ে পড়ার নজির রয়েছে উল্লেখ করে তারা বলেন, আর কদিন পর মানুষ ছুটি কাটিয়ে আর্জেন্টিনায় ফিরলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাইতিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইভান্স পল। প্রেসিডেন্ট মিশেল মার্টেলি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আগ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, আর সেই নির্বাচন 7 ফেব্রুয়ারির আগে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইভান্স। তবে জন অসন্তোষ রোধে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি। সংবিধান অনুযায়ী 7 ফেব্রুয়ারি প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার ওই সময়ের মধ্যে মার্টেলিকে পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধী দল। কিন্তু মার্টেলি 14 মে পর্যন্ত ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অভিযোগ উঠেছে। রাজনৈতিক ও আর্থিক সংকটে থাকা ক্যারিবীয় দেশটিতে নির্বাচনে কারচুপি ও কয়েক দফা পুনর্নির্বাচন স্থগিত করাকে কেন্দ্র করে গত বছর থেকে বিক্ষোভ করে আসছে হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপকূল থেকে বৈঠা বেয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ক্রেয়ান্স উপকূলে পৌঁছেছেন 4 ব্রিটিশ নারী। রয়টার্স জানিয়েছে 235 দিনে 15,640 কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে সোমবার ক্রেয়ান্সে পৌঁছান তারা। এই দলটি গত বছরের 21 এপ্রিল যাত্রা শুরু করেছিল। এবিসি নিউজ জানিয়েছে ইমা মিশেল, নাতালিয়া কোহেন, লরা পেনহল ও মেগ ডয়েস নামের 4 জনের দলটি বৈঠা চালিত নৌকায় প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়া প্রথম নারী দল। তারা অস্ট্রেলিয়ার উপকূলে পৌঁছানোর পর পরিবারের সদস্য ও বন্ধুরা তাদের স্বাগত জানান। আহত যোদ্ধা ও স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের সাহায্যের জন্য এই অভিযাত্রায় 78,000 মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করছেন তারা। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে নারায়ণগঞ্জ জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। সে উপলক্ষে আমরা সারা দেশের দর্শকের কাছে যাচ্ছি, জানতে চাচ্ছি তাদের মতামত।
গত 5 বছরে সংবাদের চাহিদা কতটুকু পূরণ করতে পেরেছে সময় সংবাদ এবং সেই সম্পর্কে তাদের পরামর্শ, আগামী দিনে পথ চলায় যেন আমরা আরো ভালোভাবে সেই তাদের যে চাহিদা রয়েছে সেটি পূরণ করতে পারি, এই বিষয়গুলো আমরা দর্শকের কাছে জানার চেষ্টা করছি। সেই যাত্রায় আজ আমরা রয়েছি এই শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে। আমরা কথা বলবো, অনেক দর্শকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনি কি সময় সংবাদ দেখেন? জি, আমি সময় সংবাদ দেখি। সময় সংবাদের আসলে কি ভালো লাগে আপনার? কোন ধরনের সংবাদ? সময় সংবাদের যে বস্তুনিষ্ঠ সংবাদগুলি, যেগুলি আমরা স্পট নিউজ বিশেষ করে যেগুলি দেখি, এগুলি আমাদের কাছে খুবই খুবই গ্রহণযোগ্য। কোন কোন বিষয়ে আপনার কোনো পরামর্শ দিয়ে থাকে? আমরা স্পট নিউজগুলি দেখতে চাই এবং বস্তুনিষ্ঠ গ্রহণযোগ্য সংবাদগুলি আমরা সময়ের কাছে আশা করছি। আপনাকে ধন্যবাদ। আমরা সেই চেষ্টাটাই কিন্তু চালিয়ে যাই এবং সেটি করার চেষ্টা করি। সময় সংবাদ নিয়ে যদি আপনার কোনো অভিযোগ থাকে? কোনো অভিযোগ নেই। সময় সংবাদের ভূমিকা আমরা অভিভূত। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। সময়ের সবচেয়ে যেটি ভালো লাগে আমার সম্পাদকীয়। আমি আশা করব কর্তৃপক্ষের কাছে সম্পাদকীয়টা যদি আরও একটু নিয়মিত সপ্তাহে একদিন বাড়ানো যায়, আমার মনে হয়, আমি জানি না প্রতিদিন কিনা, যদি প্রতিদিন হয় ওয়েল, আমি যখন সময় পাই আমি এটা মিস করি না। আপনাকে ধন্যবাদ। আমরা আরো দর্শক রয়েছেন যারা, তাদের সঙ্গে কথা বলবো। সময় সংবাদ নিয়ে আপনার কোনো পরামর্শ বা কোনো বিষয় যদি খারাপ লাগে? না, খারাপ কিছুই লাগে না, তবে আমি তার বরাবরের মতোই বস্তুনিষ্ঠতা চাচ্ছি এবং শিক্ষা কেন্দ্রিক কিছু কর্মসূচি যেন সেখানে থাকে এবং শিক্ষামূলক যদি কিছু অনুষ্ঠান সময় টেলিভিশনে থাকে, তাহলে সময় টেলিভিশন সময়ের টেলিভিশন একটা যুগোপযোগী একটা টেলিভিশন, তরুণ প্রজন্মের যে একটা প্রত্যাশিত একটা টেলিভিশন, সেটা কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করে থাকি। সেই প্রত্যাশার তো কোনো শেষ নেই, তোমরা আরও বেশি করে আমরা তার সময় টেলিভিশন শিক্ষা বিষয়ক সংবাদ চাই এবং শিক্ষা বিষয়ক যেগুলো মানুষের নৈতিকতা বিকাশে সাহায্য করে সেই বিষয়গুলো অনেক নিশ্চয়ই আমরা আপনার এই পরামর্শটি গ্রহণ করার চেষ্টা করব। আরো দর্শকরা রয়েছেন, আমরা দর্শকদের সঙ্গে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই সময়ের সংবাদ নিয়ে তাদের মতামত এবং কোনো পরামর্শ রয়েছে কিনা। সময় সংবাদ দেখেন, দেখলে কি ভালো লাগে? ভালো লাগে আপনাদের সংবাদগুলা, বিভিন্ন স্পোর্টসের। আমি যেহেতু একজন খেলোয়াড়, জাতীয় দলের সাবেক ফুটবলার, তো এই খেলাধুলার আপনারা সংবাদটা বেশি করে প্রচার করবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 2 বেলা খেলার সংবাদ প্রচার করে থাকি। এখানে আমরা সমাজকর্মীদেরও দেখতে পাচ্ছি। সময় সংবাদ আপনি দেখেন কিনা, আমাদের জন্য যদি আপনার পক্ষ থেকে কোনো পরামর্শ থাকে? সময় সংবাদ দেখি, তবে সময়ের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সময়ের এই সকল পরিবারকে এবং দর্শকদের অভিনন্দন জানাই এবং যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করব সেটা হচ্ছে সময় জনগণের মুখপাত্র থাক, সময় যাতে সরকারের মুখপাত্র হয়ে না ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেই চেষ্টাটি করি সবসময় এবং সেটি আমাদের অব্যাহত থাকবে। সময় সংবাদ নিয়ে আপনার যদি কোনো পরামর্শ থাকে আমাদের জন্য? সময় সংবাদ নিয়ে পরামর্শ হলো, সময় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা অতীতে যেরকম বজায় ছিল, ভবিষ্যতেও যাতে এরকম নিরপেক্ষতা বজায় থাকে। সরকারের পক্ষ হয়ে যাক বা বিরোধী দলের পক্ষ হয়ে যাক এরকম চাই না। স্বাধীনতার পক্ষের হিসাবে একটি সংবাদ মাধ্যম হিসাবে সময় সংবাদ টিকে থাকুক, এই প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সংবাদের কোন বিষয়টি আপনার খারাপ লেগেছে এখন পর্যন্ত? আমি যেটা মনে করি সেটা এরকম, সেটা হলো জনবিচ্ছিন্নতাটাই আমার কাছে খারাপ লেগেছে। কিরকম সেটি আপনি যদি একটু? সেটা হলো এই যে মানুষের যে দাবিগুলো, সেই দাবিগুলো সঠিকভাবে যদি পরিবেশন করা হয়, সময় সংবাদে চলে আসে, তাহলে সময় সংবাদ আরও গ্রহণযোগ্য হবে মানুষের কাছে। নিশ্চয়ই এ বিষয়ে আমরা আরো বেশি সচেতন হওয়ার চেষ্টা করব। আমরা আরো দর্শকরা রয়েছেন এখানে। সময় সংবাদের এই 5 বছর পূর্তি উপলক্ষে দর্শকের কাছে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়ে অনেক দর্শকরা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো, জানবো তাদের মতামত। এই নারায়ণগঞ্জের দর্শকরা আসলে কি চান সময় সংবাদের কাছে সেটি জানার চেষ্টা করব। সময় সংবাদ এই নারী অধিকার নিয়ে অনেক সংবাদ প্রচার করে থাকে। আপনি একজন নারী দর্শক হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি? হ্যাঁ, সময় সংবাদ নারী হিসেবে নারীদের জন্য যে নিউজগুলো প্রচার করে সেটা প্রত্যাশামূলকই, আমরা সেটা সন্তুষ্ট সেই অনুষ্ঠান দেখে। সময়ের সংবাদ আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি, কিন্তু নিউজগুলো একটু বেশি হয়ে যায়, যে জন্য অনুষ্ঠানে একটু। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা 24 ঘন্টারই একটি সংবাদ চ্যানেল, এজন্য আমাদের নিউজই সবচেয়ে বেশি থাকবে। আপনার কাছে জানতে চাইবো, নারী অধিকার নিয়ে আমরা আর কি করতে পারি?
নারী অধিকার নিয়ে মানে আমরা আরো অনেক কিছু করতে পারি। আরো দেখা গেছে সংবাদে যদি আমরা আরো মডিফাই করি, নারী অধিকারগুলোকে বিশেষ করে বিশ্লেষণ করি, তাহলে দেখা গেছে নারী যে নির্যাতিত সেটা মোটামুটি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরো দর্শক রয়েছেন, আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব, হয়তো সবার সঙ্গে বলতে পারবো না। যাদের সঙ্গে কথা বলছি তাদের প্রতি আহ্বান থাকবে আপনার একেবারে সুচিন্তিত মতামতটি আমাদেরকে দিবেন। সময় সংবাদ দেখেন কিনা, দেখলে কি ভালো লাগে, কি মন্দ লাগে? হ্যাঁ, সময় সংবাদ আমি সবসময় দেখে থাকি। তা সময় সংবাদের উপস্থাপনা বা সময় সংবাদটা যে প্রচার অত্যন্ত গঠনমূলক এবং নিরপেক্ষ আমার কাছে মনে হয়েছে। তো যেহেতু আমি অন্য একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ যেহেতু শিল্প অঞ্চলের একটি শহর, এখানে শ্রমিকদের নিয়ে যদি সাপ্তাহিক বা পাক্ষিক যদি কোনো ধারাবাহিক প্রোগ্রাম করা হয় বা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে যদি কাজ করে সময় চ্যানেল, তাহলে নারায়ণগঞ্জের শ্রমিক, বিশেষ করে পোশাক শিল্পের শ্রমিকেরা, যেহেতু নারায়ণগঞ্জে পোশাক শিল্প থেকে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছে পোশাক শিল্পে, এই পোশাক শিল্পের শ্রমিকদের নিয়ে যদি ধারাবাহিক প্রতিবেদন করে, শ্রম অধিকার নিয়ে যদি কথা বলে বা সম্প্রচার করে সময় চ্যানেল, তাহলে শ্রমিকরা অত্যন্ত তারা জানতে পারবে, বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিশ্চয়ই করার চেষ্টা করব। এখানে আরো দর্শকরা রয়েছেন, আমরা কথা বলছি নারায়ণগঞ্জের দর্শকদের সঙ্গে। এখানে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করি। আমাদের এই সংবাদগুলো আপনাদেরকে কোনোভাবে সহায়তা করে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমেই সময় টেলিভিশনের 5 বছর পূর্তি হতে যাচ্ছে 17 এপ্রিল। এই প্রাক্কালের সময় সংবাদের এবং সময় টিভি পরিবারের সকল নির্বাহী এবং কলাকুশলী যারা আছেন ওনাদেরকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনার প্রশ্নের জবাবে আমরা আসলে নির্দ্বিধায় বলছি যে করা হয় সেগুলোর বস্তুনিষ্ঠতা এবং যথাযথ যে আসলে প্রাজ্ঞতা সেগুলো যথেষ্ট উচ্চ পর্যায়ের এবং প্রফেশনাল বলে আমাদের মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নারায়ণগঞ্জের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। দর্শক, আমরা কথা বলছিলাম নারায়ণগঞ্জের দর্শকদের সঙ্গে। তারা আমাদেরকে জানাচ্ছিলেন তাদের নানা পরামর্শ, তাদের অভিমত সময়ের সংবাদ নিয়ে। গত 5 বছরে আমরা তাদের চাহিদা কতটুকু পূরণ করতে পেরেছি সেই বিষয়ে কথা বলছিলাম। এখন কথা বলছি নারায়ণগঞ্জে যিনি সময় সংবাদের হয়ে কাজ করছেন রবিউল ইসলাম, তার সঙ্গে। আপনি যেই সংবাদগুলো সংগ্রহ করে পাঠান, এগুলো সম্প্রচার হওয়ার পর দর্শকের অনুভূতি কি দেখতে পান, তাদের অভিমত কি থাকে? দর্শকের অনুভূতি সবসময় ভালো, তারা প্রশংসা করে। সব নিউজে আমি সবসময় গুরুত্ব দিই নিউজটা অনিয়ার করার, অনিয়ার পর্যন্ত চেষ্টা করি এবং সব নিউজে আমার গুরুত্ব পর্যাপ্ত থাকে। আপনি কোনো সহায়তা আরো বাড়ানো দরকার কিনা? জি, সহায়তা আরো বাড়ানো দরকার। যেমন সময় সংবাদ একটা জনপ্রিয় চ্যানেল, নারায়ণগঞ্জের মধ্যে এখন যদি আরো আমরা সাপোর্ট পাই তবে মানুষের কাছে, দর্শকের কাছে আরো যেতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম রবিউল ইসলামের সঙ্গে। দর্শকের কাছে অনুষ্ঠানে গত বেশ কিছুদিন আপনাদের সঙ্গে ছিলাম আমি, শেখ জায়েদ। আজকে থেকে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী সৌমিত্র শুভ্র, তিনি আমাদের সঙ্গে আছেন। আজকে থেকে তিনি আপনাদের সঙ্গে থাকবেন, তাকে আমি দায়িত্ব বুঝিয়ে দিলাম। ধন্যবাদ জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ, নারায়ণগঞ্জের দর্শকদের ধন্যবাদ। এই কয়েকদিন সময়ের 5 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে দর্শকের কাছে যে পরিক্রমা, সেই পরিক্রমায় আপনাদের সঙ্গে ছিলেন সহকর্মী শেখ জায়েদ। এখন থেকে আপনাদের সহযাত্রী হচ্ছে আমি সৌমিত্র শুভ্র। এবং আপনাদের জানিয়ে রাখি, আপনাদের মতামত জানার জন্য, সময় সংবাদ নিয়ে আপনাদের প্রত্যাশা এবং প্রতিক্রিয়া জানার জন্য আগামীকাল সকাল 11টার সংবাদের শুরুতে আমরা থাকবো গাজীপুরে। গাজীপুরের দর্শকদের কাছ থেকে জানবো তাদের মতামত, তাদের প্রতিক্রিয়া এবং সময় সংবাদ নিয়ে তাদের প্রত্যাশা। গত 5 বছরের সময় সংবাদ কতটুকু জায়গা করে নিতে পেরেছে তাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়। দর্শক, সময় সংবাদ নিয়ে দর্শকদের মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ এবং তার কাছ থেকে আজ দায়িত্ব বুঝে নিয়েছেন সহকর্মী সৌমিত্র শুভ্র। এই পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। জেনেভায় সিরিয়া শান্তি বৈঠকের নতুন তারিখ 29 জানুয়ারি। দেরা প্রদেশে রুশ বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মন্তব্য ইতালীয় প্রধানমন্ত্রীর। তেহরান ও রোমের মধ্যে $1800 কোটি বাণিজ্য চুক্তি সই। উত্তর ও দক্ষিণ আমেরিকার প্রায় 22টি দেশে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস। প্রতিষেধক আবিষ্কারে সময় লাগতে পারে 3 থেকে 5 বছর।
এবং যুক্তরাষ্ট্রের স্মরণকালের ভয়াবহ তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬, তুষারঝড় থেমে গেল, স্বাভাবিক হয়নি নিউ ইয়র্ক সহ পূর্বাঞ্চলের জনজীবন। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।